নমস্কার, আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে অরিত্র দত্ত বণিক। মুখ্যমন্ত্রী বলছেন যে, যদি প্রমাণ করতে পারে আমার সাথে জঙ্গি যোগ রয়েছে তাহলে আমি মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেব। শুভেন্দু অধিকারী এতটা জোর দিয়ে বলছেন। মানে শুভেন্দু অধিকারীর কাছে কি প্রমাণ থাকতে পারে বলে আপনার মনে হয়? দেখুন, শুভেন্দু অধিকারীর কাছে কি প্রমাণ আছে সেটা তো আমি বলতে পারবো না। আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু বিষয় হচ্ছে আমার কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় কোনো আনসারুল্লাহ বাংলা টিম কিংবা জামাতিকে ফোন করে শিখিয়ে দেন না কোথায় বোম প্লান্ট করতে হবে কিংবা কোথাও কিছু করতে হবে। কিন্তু যে কারণে আমি ওনাকে রেসপন্সিবল বলে মনে করি সেটা হচ্ছে ডিউ টু পলিটিক্যাল মিসম্যানেজমেন্ট। উনি একটি সরকারের প্রধান, প্রশাসনিক প্রধান। আমাদের এখানকার আইন কানুন, পুলিশ ব্যবস্থা, সিকিউরিটি, ইন্টারনাল সিকিউরিটি, এগুলো সবই মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন, যেহেতু তিনি স্বরাষ্ট্র দপ্তরটা দেখছেন। এবং এখানে মজাটা হচ্ছে যে আমাদের এখানে ক্রমাগত ধর্মীয় তোষণ হতে হতে আমাদের পশ্চিমবঙ্গের যারা হিন্দু মুসলমান রয়েছেন তাদের সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো অবস্থায় ছিল, কোনো অসুবিধার কিছু নেই। সমস্যা হয়ে গেল কি, আমাদের এদিক থেকে ধরুন বিহার ঝাড়খণ্ড থেকে একটা বড় অঙ্কের পপুলেশন, আর বাংলাদেশ থেকে কিছু বহিরাগত হিন্দু মুসলমান যারা বেসিক্যালি অনুপ্রবেশকারী হিন্দু এবং অনুপ্রবেশকারী মুসলিম, এরা প্রচুর সংখ্যায় ঢুকতে আরম্ভ করলো। হুম। এই হিন্দু এবং এই মুসলিম পপুলেশনটা আমাদের এখানকার সোসাইটির সাথে সম্পৃক্ত নয়, কোনো রকম কোনো কানেকশান নেই, কিচ্ছু নেই। এরা এখানে এসে দাঙ্গা বাঁধিয়ে দিচ্ছে। এই হিন্দুরা এখানে এখানে ঢুকে বিভিন্ন জায়গায় ফেক আধার কার্ড, বহু জায়গায় আপনি নিউ মার্কেটে ভিজিট করুন, আপনি চলে যান ফর্টিস হাসপাতালের পেছনে বাইপাসের বড় অঙ্কের জায়গায়, দেখুন কারা ফ্ল্যাট কিনছে, সমস্ত সব অনুপ্রবেশকারী হিন্দু মুসলিম। এইবার এই যে অনুপ্রবেশকারী পপুলেশনদেরকে মমতা ব্যানার্জি অ্যাকসেপ্ট করছেন একটাই কারণে, তার ভোটার দরকার। তিনি একটা জাতি বা রাষ্ট্রকে সুরক্ষিত করবার কথা তিনি ভাবছেন না। এবার এই অনুপ্রবেশকারীরা ঢুকে গেলে এখানে আবার একটা প্রশ্ন হয়ে যাচ্ছে যে তাহলে বিএসএফ কী করছে, সেটাও একটা ভ্যালিড পয়েন্ট, যে কেন্দ্রীয় সরকার তো বর্ডারগুলো দেখছে, বর্ডারগুলো এতশো কিলোমিটার বর্ডার কেন ওপেন, সে আনফেন্সড বর্ডার কেন রয়েছে, তুমি সেখানে কেন বর্ডার দেখছো না? ফলে কেন্দ্রীয় সরকারও তার দায় মুছে ফেলতে পারে না। এখানে কেন্দ্রীয় সরকার আগে অ্যালাউ করছে বা তার যে ত্রুটিগুলি রয়েছে সেই ত্রুটিগুলির জন্য রয়েছে, এবার কেন্দ্রীয় সরকার আবার ঘুরিয়ে ফিঙ্গার পয়েন্টিং করছে। সে আবার বলছে যে হচ্ছে গিয়ে তোমার আমাদেরকে জমি দিচ্ছে না, এই দিচ্ছে না। এই যে কেন্দ্র রাজ্য সম্পর্ক, এটা দীর্ঘদিন ধরে আমাদের ভারতবর্ষের রাজনীতির একটা বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। কেন্দ্রকে বললে বলবে রাজ্য এটা কোঅপারেট করে না, রাজ্যকে বললে বলবে কেন্দ্র কোঅপারেট করে না। আলটিমেটলি কে সাফারার হচ্ছে? আমার আপনার মতো সাধারণ মানুষ। আমরা দাঙ্গা করে মরছি, রক্তপাতে মরছি, আর নেতারা এসি ঘরে বসে এই ধরনের কেতাবি খেলা খেলে চলেছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আবারও বলছি, শুভেন্দু অধিকারীর কাছে যদি প্রমাণ থেকে থাকে সেটা তিনি উপস্থাপনা করবেন, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি তো আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন ট্যাপ করিনি, তিনি কাকে ফোন করছেন বলে আমি বিশ্বাস করি না, যে তিনি সরাসরি কোনো জঙ্গির সাথে ফোনে কথা বলেছেন বলে আমি বিশ্বাস করি না। কিন্তু তিনি যেটা করেছেন সেটা হচ্ছে তার রাজনৈতিক অব্যবস্থার জন্যে। আপনি দেখুন, একটা বাংলাদেশের একটা জামাতি অর্গানাইজেশন, তারা বেটা বলে কি না আমাদের মুখ্যমন্ত্রীকে অ্যাড্রেস করে যে পশ্চিমবঙ্গটা আমাদের সাথে দিয়ে দিন, এরকম একটা পলিটিক্যাল কমিউনিকেশন করেছিল। তার সাহস পায় কী করে? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারি আমি তার রাজনৈতিক সমালোচক, সেটা সম্পূর্ণ অন্য ব্যাপার, কিন্তু তিনি তো আমার আমার মুখ্যমন্ত্রী, এবং একটা স্বতন্ত্র সোভারেইন কান্ট্রির মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে একটা পররাষ্ট্র শত্রু, একটা জঙ্গি অর্গানাইজেশন, সে বলছে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গটাকে মার্চ করে দিন। এইটা বলতে পারছে, তার মানে কি একটা ওরকমই মেসেজ গেছে আমার এখান থেকে যে এটা একটা খোলা দুয়ার। এবং আপনি সাউথ এশিয়ান টেররিজম পোর্টালটা খুলে দেখবেন যে বিরাট অঙ্কের পপুলেশান, তারা দীর্ঘদিন ধরে এখানে বিভিন্ন রকমের টেররিজম অ্যাক্টিভিটি করছে, এবং এখানে হয়তো কোনো বম্বিং করছে না, হয়তো দু একটা যেগুলো মিসফায়ার হয়ে যাচ্ছে এদিক ওদিক, যেখানে এনআইএ ঢুকে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু এখানে বেশিরভাগ ক্ষেত্রে যেটা করে, বাংলাটাকে সেফ করিডোর হিসেবে ব্যবহার করে। বিভিন্ন জায়গা থেকে ঢুকছে, এখানে জাল নোটের কারবার তৈরি করছে। সব থেকে বড় প্রবলেম এখানে কলকাতা সহ ওদিকে নদিয়া, মুর্শিদাবাদ, এখানে জাল নোটের একটা বড় র্যাকেট আছে। আচ্ছা, প্রচুর পরিমাণে সোনা, বেআইনি বন্দুক, এগুলো পাচার করে। হিউম্যান ট্রাফিকিংয়ের একটা বড় নেটওয়ার্ক আছে, এবং এখানকার যেহেতু শিলিগুড়ি করিডোর একটা খুব বড় কানেকশান, এই করিডোরটাকে ব্যবহার করে ভায়া নেপাল, আফগানিস্তান একটা কানেকশান তৈরি হয়। এটা দীর্ঘদিনের টেররিজমের ইতিহাস। আমাদের বাংলাকে এরা করিডোর হিসাবে ব্যবহার করে। এবার করিডোর বা শেল্টার যেহেতু আছে, যে আপনি দেখুন না, এই পশ্চিমবঙ্গ পুলিশেরই এসটিএফ পরপর পরপর ধরছে বিভিন্ন রকম, কোথাও বেআইনি হাতিয়ার, কোথাও কোথাও মুর্শিদাবাদে না কোথাও একটা দেখছিলাম নদীর চরে দীর্ঘদিন ধরে তাদের ডেরা প্র্যাকটিস করে চলেছে। এইগুলো করছে কিভাবে? সাহসটা পাচ্ছে কি? সাহসটা পাচ্ছে এই কারণেই, কারণ বিভিন্ন জায়গায় রাজনৈতিক এবং প্রশাসনিক অব্যবস্থা রয়েছে। উনি যদি কোনো জঙ্গির সাথে ফোনে ডিরেক্টলি কথা বলে বম প্লান্টের পরিকল্পনা নাও করে থাকেন, তবুও ওনাকে একজন প্রশাসক এবং আইনের অব্যবস্থার দায়টা নিতে হবে, যে কেন এই ধরনের কাণ্ড কারখানাগুলি বাংলায় হয়ে চলেছে। ফলে সেই জায়গায় আমি তাকে প্রশাসনিক প্রধান হিসেবে অ্যাকাউন্টেবিলিটি
তার রয়েছে বলেই আমি মনে করছি। কিন্তু সেখানে গিয়ে তো বিধানসভায় দেখা যাচ্ছে যে হিন্দু মুসলিমের কোথাও গিয়ে ধর্মীয় রাজনীতিকরণ চলছে, যেটা কি ২৬-এর ভোটকে সামনে রেখে ইচ্ছাকৃত করছে দুটি দল? অ্যাবসলিউটলি এই হিন্দু মুসলিম সম্পর্কের অবনতির কারণ রাজনীতিবিদরা নিজেরাই। তার কারণ এরা বুঝে গেছে যে আর উন্নতি, উন্নয়ন এই সমস্ত কথা বলে আর রাজনীতি করা যাচ্ছে না। কারণ শিক্ষা, স্বাস্থ্য সমস্ত ডিপার্টমেন্টে আপনি দেখুন সমস্ত জায়গায় করাপশন। যে ডিপার্টমেন্ট নিয়ে কথা বলতে যাবেন সেখানেই দেখবেন হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে একটা করাপশন রিলেটেড মামলা রয়েছে। এবার বিষয় হচ্ছে তাহলে আমি রাজনীতিটা কিভাবে করব? ভদ্র সভ্য শিক্ষা নিয়ে আলোচনা করা মানে শিক্ষিত আলোচনা, এটা রাজনৈতিক পরিধির এখন আর অংশ নয়। এখন রাজনীতি মানেই হচ্ছে আপনাকে কিছু একটা সংঘাত তৈরি করতে হবে। একটা বিধানসভা বা পার্লামেন্টে ভেবে দেখুন তো, আজ থেকে কয়েক দশক আগেও আমরা এরকম দেখেছি, শুনেছি আমার সিনিয়র জেনারেশনদের থেকে, যে তারা যারা পলিটিক্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স ইত্যাদি নিয়ে পড়তেন, ইনস্টিটিউট থেকে পার্লামেন্ট, বিধানসভা ঘুরতে নিয়ে যাওয়া হতো, যে দেখো কিভাবে অধিবেশন হচ্ছে, এটা একটা শেখার জন্য নিয়ে যাওয়া হতো। এবং সেখানে কি চমৎকার আলোচনা পুরোনো দিনের আর্কাইভ ঘাটলে পাওয়া যায়, সে মনোজ্ঞ আলোচনা, দর্শন নিয়ে আলোচনা, অর্থনীতি নিয়ে আলোচনা, পলিসি নিয়ে, শাসক বিরোধী সম্পর্ক কি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দেখছি যে বিরোধী দলনেতাকে বাইরে দাঁড়িয়ে বলতে হচ্ছে আমরা হিন্দুদের ভোটে জিতে আসা এমএলএ, আর ও হচ্ছে মোল্লাদের সরকার। আর ওদিক থেকে প্রশাসন আবার মানে মুখ্যমন্ত্রী আবার বলছেন যে মুসলমানরা যদি পাল্টা আক্রমণ করে আপনি সামাল দিতে পারবেন। তো এটা চিন্তা করে দেখুন তো, একটা বিধানসভার মতো পবিত্র গণতন্ত্রের জায়গায় বসে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা, এবং ইচ্ছাকৃতভাবে এটা করছে। আমি মনে করি না যে এটা হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা। এই মুহূর্তে বিধানসভায় একটা পরিকল্পিত রাজনৈতিক নাট্য মঞ্চস্থ হচ্ছে বলে আমি মনে করছি, এবং এগুলো সমস্ত স্ক্রিপ্টেড, এটা ইচ্ছা করে করেছে। আপনি স্ট্র্যাটেজিটা ভালো করে দেখবেন, বাজেট সেশনে পুরো 30 দিনের জন্য সাসপেন্ড। কেন? আমার যদি বিরোধী দলনেতা কোনো একটা অভব্যতা করে থাকেন বলে যেটা অভিযোগ আসছে, যদি বিজনেস পেজ ছিঁড়ে ফেলেছেন, স্পিকারকে মানে হাউসকে অবমাননা করেছেন, ঠিক আছে, তার যদি সাসপেনশন হয় তিনি 24 ঘন্টা সাসপেন্ডেড হবেন, 48 ঘন্টা, 72 ঘন্টা, এক সপ্তাহ, গোটা মাসের জন্য সাসপেন্ড করে দেওয়া হলো। তার মানে গোটা বাজেট সেশনে বিরোধী দলনেতা আর ঢুকতে পারবে না। আরে বিরোধী দলনেতা এবং বিরোধীর তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। শেষ বাজেট উপস্থাপনা করছে ইনকামবেন্ট গভর্নমেন্ট, সেই নিয়ে তো আলোচনা করতে হবে, সমালোচনা করতে হবে। বিরোধীর কাজ তো শাসক কত ভালো কাজ করছে সেইটা বলা নয়। বিরোধীর কাজ হচ্ছে যে সরকারের ত্রুটি বিচ্যুতিগুলিকে হাইলাইট করা, এবং একটা গভর্নমেন্ট যদি ডিরেলড হয়ে যায় তাকে আবার ঠিক পথে পরিচালনা করাই তো বিরোধীর কাজ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওইসবের কোনো গল্প নেই। এখানে বিরোধীর মতো বাইরে হিন্দুত্ববাদী প্রপাগান্ডা করছে, শাসকের মতো তার মমতা বন্দ্যোপাধ্যায় কত ভালো, এই নিয়ে পিঠ চাপড়াচাপড়ি চলছে। আলটিমেটলি নেটফল জিরো। আপনার ডিও পাচ্ছেন না, ওবিসি মামলারও কোনো নিষ্পত্তি হচ্ছে না, আপনার নতুন কোনো এমপ্লয়মেন্ট জেনারেট করবার জন্য কোনো চেষ্টা হচ্ছে না, বড় কোনো ইন্ডাস্ট্রি মানে জব কনজিউমিং, এমপ্লয়মেন্ট কনজিউমিং কোনো ইন্ডাস্ট্রি হচ্ছে না, কিছুই হচ্ছে না। শুধু বললেই কতগুলো আইটি সেক্টর দেখিয়ে দেওয়া হচ্ছে, দেখুন এখানে হচ্ছে, সেখানে কি পে স্কেলে কাজ হচ্ছে, কী ধরনের প্রজেক্ট হচ্ছে, সেগুলো তো দেখতে হবে। ভালো রিসার্চ ফার্ম তৈরি হচ্ছে না। এডুকেশন মানে এডুকেটেড ইউথ, বড় অঙ্কের এডুকেটেড ইউথ তারা আনএমপ্লয়েড, এবং একটা ছদ্ম বেকারত্ব তৈরি হয়েছে। তার মানে হচ্ছে যে লোকটা যে জিনিস নিয়ে পড়ছে সেই জিনিস নিয়ে কাজ না পেয়ে সার্ভাইভালের জন্য অন্য কিছুতে কাজ করছে। এই যে ছদ্ম বেকারত্ব, যে লোকটা পড়ছে ইঞ্জিনিয়ারিংয়ে কাজ না পেয়ে হয়তো চলে আসছে জার্নালিজমে, আবার যে লোকটা জার্নালিজম নিয়ে পড়ছে জার্নালিজমে কাজ না পেয়ে খুলে ফেলছে হয়তো একটা ক্যাফে। এবার আপনি বলবেন ক্যাফে তো খুলেছে রোজগার, আরে এটা তো ছদ্ম বেকারত্ব। তো এই জায়গাটাকে তো হাইলাইট করতে হবে যে জিডিপির গ্রোথ পশ্চিমবঙ্গে হয়েছে অ্যাট কনস্ট্যান্ট প্রাইস, আমরা বাজেটে দেখতে পাচ্ছি, কিন্তু জিডিপির সাথে আমার জব কনজামশন হচ্ছে কিনা, নতুন এমপ্লয়মেন্ট ক্রিয়েট হচ্ছে কিনা, সেটাও তো দ্যাট হ্যাজ টু বি টেকেন কেয়ার অফ, সেইটা তো করতে হবে। সেই নিয়ে কে আলোচনা করবে? এরা দেখুন, এরা ভীষণ বুদ্ধিমান রাজনীতিবিদ, এরা ইচ্ছা করে করছে না। তার কারণ তাহলে আপনাকে আমাকে আলোচনাটা আজকে করতে হতো যে বাজেটের ভালো দিক খারাপ দিক, স্বরাষ্ট্র দপ্তরের বাজেট নিয়ে, পাহাড়ের বাজেট নিয়ে, এইসব নিয়ে আমরা কথা বলছি না। আমরা কথা বলছি যে কে হিন্দু কে মুসলমান। এটা ইচ্ছে করে করে যাতে আমাদের আলোচনার চোখটা অন্যদিকে নিয়ে যাওয়া যায়, আমাদেরকে ভাবতে দেয় না। এই শাসক এবং বিরোধী এই মুহূর্তে যারা তৈরি হয়েছে তারা কেউই আমাদের কথা খুব একটা ভাবছে বলে আমার অন্তত মনে হচ্ছে না। এরা নিজেরা নিজেদের রাজনৈতিক কেতাবি খেলাটা খেলে যাচ্ছে। আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই পড়ে থাকবো। তাহলে কি আমরা বেশি গঙ্গাসাগরের দিকে কনসেন্ট্রেট করছি? কারণ কোথাও গিয়ে গঙ্গাসাগর ভালো না মহাকুম্ভ ভালো, সেটা নিয়ে কিন্তু একটা বিতর্ক সৃষ্টি হচ্ছে। না, এটা বিতর্ক কেনই বা করতে যাব? এটা তো হিন্দু শাস্ত্রের একটা পুরনো রীতি, এটা বছরের পর বছর ধরে হচ্ছে। 1897 সালে মার্ক টোয়াইনের নভেলে পর্যন্ত মহাকুম্ভের রেফারেন্স দেওয়া আছে। ফলে একটা রাইট টু প্র্যাকটিস রিলিজিয়ান, এটা আমার প্রাইভেট অ্যাফেয়ার্স। আমি ত্রিবেণীতে গিয়ে ডুব দেবো না, আমি প্রয়াগরাজে ডুব দেবো না, আমি গোমুখে যাব, গঙ্গোত্রীতে যাব, কি আমি কৈলাসে যাব, সেটা তো আমার ব্যাপার।
সেটা তো আমি একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষ হিসেবে একটা মানুষ নিজে ডিসাইড করবে। এর সাথে তো রাজনীতিকে মিলিয়ে দেওয়াটাই ভুল হচ্ছে। এটার মধ্যে তো কোনো অ্যাচিভমেন্টের ব্যাপার নেই। হ্যাঁ, ভালো প্রশাসনিক ব্যবস্থা করলাম, সেইটাকে কেন্দ্র করে ধর্মকে ভিত্তি করে একটা বাণিজ্যিক পরিবেশ তৈরি হলো, সেখান থেকে প্রচুর মানুষের এমপ্লয়মেন্ট হলো। এবং এই মার্ক টয়েনের নোভেলটা এই কারণেই রেফার করছি, কারণ সেখানে তিনি বলেছেন যে এটা শুধু মেলা নয়, এটা একটা বৃহৎ রিলিজিয়াস ফেস্টিভ্যাল। এই কথাটার মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে 1897 সালে তৃণমূল বিজেপিতে এসেছে হাল আমলে, তাহলে 1897 তো এরা কেউ ছিল না, তাহলে তখনকার নোভেলেও তো কুম্ভ নিয়ে কথা বলা আছে। তার মানে হচ্ছে আমাদের যে সনাতনী সংস্কৃতি, এই সনাতনী সংস্কৃতির দায় একা তৃণমূলেরও না, একা বিজেপিরও না। প্রত্যেক মানুষ যারা যে হিন্দু ধর্মাবলম্বী প্র্যাকটিস করে আসছেন, সে আগেও যে ব্যক্তি তুলসী তলায় জল দিতেন, আগামীতেও তিনি দেবেন। কিন্তু এখন যেটা হচ্ছে কনভার্সনের প্রবলেম, অনুপ্রবেশের প্রবলেম, তার জন্যে হিন্দুদেরকে সাইডলাইন করে দেওয়া হচ্ছে। সেই জায়গাটাকে বিজেপি স্ট্র্যাটেজাইজ করছে, কিন্তু স্ট্র্যাটেজাইজ করতে গিয়ে পলিটিক্সটা এমন একটা জায়গায় মানে ক্রস ওভার করে গেছে যে এখন হিন্দু প্রতিষ্ঠা করতে গিয়ে আমাকে মুসলমানের ওপরে রাজনৈতিকভাবে চড়াও হতে হচ্ছে, যেখানে ইকুয়ালিটি এবং ইকুইটির প্রশ্নটা হ্যাম্পার হচ্ছে। ফলে সেই জায়গায় আমার মনে হয় যে এই হিংসার রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করে যে যার ধর্ম তার মতো করে পালন করবে। গঙ্গাসাগর বা মহাকুম্ভ নিয়ে প্রতিযোগিতা করাটা রাজনীতির অংশ নয়। গঙ্গাসাগরে যদি সুব্যবস্থা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসনকে সাধুবাদ জানাবো। আবার যদি উত্তরপ্রদেশে কোনো সুব্যবস্থা হয়ে থাকে তাকেও সাধুবাদ জানাবো। কোনো ভুল হলে উত্তরপ্রদেশ সরকারকে দায় নিতে হবে। কিন্তু আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে এটাও দায় নিতে হবে যে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল যে গঙ্গা দূষণ নিয়ে দীর্ঘদিন আগে রিপোর্ট প্রকাশ করেছিল, তারপরে পশ্চিমবঙ্গ সরকার কী ব্যবস্থা নিয়েছে। আমাদের কলকাতা শহরের একের পর এক রিয়েল এস্টেট নিয়ে যে প্রবলেমগুলো অ্যারাইজ করছে, জমি সমস্যা নিয়ে প্রবলেম অ্যারাইজ করছে, কী ব্যবস্থা নিয়েছে। আচ্ছা, শামসেরগঞ্জে চলে যাবেন, কয়েকশো পরিবার দীর্ঘদিন ধরে ঘর ছাড়া, গঙ্গা তার অববাহিকা পরিবর্তন করছে এবং সেখান থেকে মানে বহু মানুষের বাড়ি ভেঙে গেছে, মানে গঙ্গা গিলে খেয়েছে, প্রাকৃতিক দুর্যোগ। কিন্তু তার জন্য তারা কোনো রিহ্যাবিলিটেশন পেয়েছেন কিনা আমরা গত বছরের রিপোর্ট পর্যন্ত আমরা দেখেছি তারা কিছুই পাননি। একসময় ভোটের আগে ত্রাণ টান পেতেন ডিএম এর কাছ থেকে, এখন সেটাও প্রায় বন্ধ হয়ে গেছে। তাহলে আমাকে তো এই প্রশ্নগুলো দিয়ে রাজনীতিটা করতে হবে, যেটা মানুষের রাজনীতি, যেটা সমস্যার রাজনীতি, যেটা পলিসির রাজনীতি। কে হিন্দু কে মুসলমান, কোনটা মোল্লার সরকার কোনটা হিন্দু সরকার, এটা কোনো আলোচনা নয়। এটা ইচ্ছা করে করছে যাতে আমি আপনি এটা নিয়ে করে সময় নষ্ট করি। আমাদের একেবারে প্রোডাক্টিভ আউটকাম নিয়ে এবার কথা বলা উচিত এবং মানুষের মধ্যে শিক্ষাটা ছড়িয়ে দেওয়া উচিত। মাইনরিটিদের হয়ে অনেকেই অনেক কথা বলছেন, কিন্তু মাইনরিটিদের কোনো উত্থান হচ্ছে না। কটা ভালো মাইনরিটি এন্টারপ্রেনার আপনি আমাকে দেখাতে পারবেন পশ্চিমবঙ্গের বুকে? আচ্ছা, কজন মুসলিম সম্প্রদায়ের ভালো গবেষক ইঞ্জিনিয়ার যে হু হু করে বাড়ছে সেই সংখ্যাটা আপনি আমাকে দেখাতে পারবেন? নেই। কজন মুসলিম সম্প্রদায়ের থেকে আমরা ভালো অধ্যাপক পাচ্ছি, আমরা কজন মুসলিম সম্প্রদায় থেকে ভালো বিজ্ঞানী পাচ্ছি, দেখাতে পারবো না। কি আমাদের এজেন্ডা? যে তাকে ধর্ম প্রচারের জায়গা করে দিচ্ছি, তাকে কতগুলো খারিজি মাদ্রাসা করে দিচ্ছি, তাকে কতগুলো মসজিদ তৈরি করে। আরে বাবা, ধর্মটা একটা পার্ট অফ লাইফ, কিন্তু ধর্মটা একমাত্র জীবন হতে পারে না। তাকে তো বাজারে গিয়ে খেয়ে পড়ে বাঁচতে হবে। মুসলমান সম্প্রদায়ের মানুষদেরকে আমাদের যেটা লজ্জা হওয়া উচিত সমস্ত সরকারের, সমস্ত আমাদের গভর্নমেন্টের, যে আমরা কেবল মুসলমান কেন, আমাদের ট্রাইব, লোয়ার কাস্ট, সমস্ত যারা মানে আন্ডার প্রিভিলেজ সেকশন, তাদেরকে আমরা কেবলমাত্র ভোটার হিসেবে ব্যবহার করেছি। যে দর্শনের ওপর ভিত্তি করে সংবিধান লেখা হয়েছিল সেই একটাও ফলো করা হয়নি। আমরা আনটাচেবিলিটিকে অ্যাবলিশ করে দিয়েছি বটে, কিন্তু কাস্ট সিস্টেম এখনও বহু মানুষকে সেক্লুডেড করে রেখেছে। আমরা মাইনরিটিদের নিয়ে কথা বলছি, তাদের ধর্ম প্রচারের ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য কিছু করছি না। বহু জায়গায় ওবিসি মামলা হওয়ার আগেও দেখবেন যে ওবিসি ক্যাটাগরিগুলি ফাঁকা পড়ে রয়েছে, সেখানে লোক নেওয়া হয়নি। তাহলে আমি কি করলাম তার জন্য? আমি তার শিক্ষা প্রসার করলাম না, অর্থনৈতিক স্বাবলম্বী দিলাম না। পূর্ণ স্বরাজ কনসেপ্ট, কংগ্রেসের ইন্ডিপেন্ডেন্স তৈরি হয়েছিল কেন? 26শে জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবস যে আমরা পালন করি, কারণটা কি? এর কারণটাই হয়েছে ওই দিন কংগ্রেস প্রথম প্লেজ নিয়েছিল যে আমরা পূর্ণ স্বরাজ বা হোম রুল। পূর্ণ স্বরাজ মানে কি? পূর্ণ স্বরাজ মানে হচ্ছে একেবারে গ্রাম স্তর থেকে প্রত্যেকটা মানুষকে স্বাবলম্বী করে তোলা, অর্থনৈতিকভাবে সামাজিকভাবে স্বাবলম্বী করে তোলা। আমাদের গ্রামগঞ্জগুলো কি সত্যিই স্বাবলম্বী হয়েছে? এখনও তো তারা এই মিডিল ম্যান, দালাল চক্রের শিকার। এখনও তো বহু কৃষক তারা তাদের যোগ্য দাম পান না। এখনও তো বহু কৃষক লোনের দায়ে জর্জরিত। বহু শ্রমিক তারা তাদের যোগ্য বেতন থেকে বঞ্চিত। তাহলে আমরা তো গ্রাম স্তরে, যেটা থেকে আমরা পূর্ণ স্বরাজের কনসেপ্টটা ডিরাইভ করলেন গান্ধীজি, আমরা পূর্ণ স্বরাজ নামেই বলছি,
কিন্তু আমরা তাদের যে ব্যালেন্সটা করবার কথা করিনি। শহর কেন্দ্রিক রাজনীতি হয়ে গেছে, শুধু কলকাতার বাইরে আমরা ভাবতে পারছি না। কটা লোক শামসেরগঞ্জ নিয়ে কথা বলেছে, আমি যেটা বললাম আপনাকে, কটা লোক মালদার সমস্যা নিয়ে কথা বলেছে, কটা লোক দার্জিলিংয়ের প্রবলেম নিয়ে কথা বলেছে, সুন্দরবন একটা ম্যাসিভ প্রবলেম তৈরি হয়েছে ল্যান্ড রিলেটেড, কটা লোক কথা বলেছে। তার কারণ হচ্ছে আমরা ভেবে নিয়েছি পশ্চিমবঙ্গ মানে কলকাতা, এর বাইরের যে বৃহৎ রাজ্যের যে ম্যাপ, সেই ম্যাপটাকে আমরা বোধহয় রাজনৈতিকভাবে আস্তে আস্তে অগ্রাহ্য করে দিচ্ছি। শুধু ভোটের সময় মনে পড়ে যে আরে আমাদের গ্রাম আছে, আমাদের মফস্বল আছে, আমাদের ওই জেলাগুলি আছে, তার আগে সেই জেলাগুলি ব্রাত্য থেকে যাচ্ছে। কেউই দেখছেন না, না শাসক দেখছেন না বিরোধী দেখছেন। আর শাসক বিরোধী এমনভাবে রাজনীতিটা করছেন যে মিডিয়াও কোথাও গিয়ে একটা কনসেন্ট্রেটেড হয়ে যাচ্ছে, ফলে এটা ছড়াচ্ছে না। এবার মানুষকে সামাজিকভাবে সচেতন হতে হবে, তবেই এর সুরাহা মিলবে বলে আমি মনে করছি।